তো আমাদের 9 নম্বর অধ্যায় 1-এর 9 নম্বরের সমাধানগুলো দেখবো, সবগুলো একই, একটা করে দিলেই হয়ে যাওয়ার কথা। তো এরা বলছে যে √5, √7 অথবা √10 এরা প্রত্যেকে অমূলদ সংখ্যা, সেটা প্রমাণ করতে বলছে। ওকে, সেই শর্ত থেকে আমরা বলতে পারি। ক নম্বর বলছে √5 একটি অমূলদ সংখ্যা। ওকে, ধরে নিলাম √5 একটি অমূলদ সংখ্যা। তো এখন আমরা সমাধানে যাব। আমরা জানি 4 থেকে 5 বড়, 5 থেকে 9 বড়, তার মানে 4 এবং 5-এর মাঝামাঝি অবস্থানে আছে হচ্ছে √5, শুধুমাত্র 5। এরকমটা কেন নেওয়া হয়? এরকমটা নেওয়া হয় এই কারণে, 5-এর থেকে বড় একটা পূর্ণবর্গ সংখ্যা নিব, আবার 5-এর থেকে ছোট একটা পূর্ণবর্গ সংখ্যা নেব। 5-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা 4, আর 5-এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 9। এরকম সংখ্যা নিতে হবে আপনাকে, যেই সংখ্যায় দিক না কেন সেটাই এই কাজটা করতে হবে। ধরেন এখানে যদি 7 থাকতো, যদি আমি 7 লিখতাম, ঠিক আছে, আমি একটু বলি। যদি আমি 7 দিতাম, এটা যদি 5-এর জায়গায় 7 থাকতো, তাহলে কি হইতো? 7-এর থেকে ছোট একটা পূর্ণবর্গ সংখ্যা নিতাম, কত, 4। আর 7-এর থেকে বড় একটা পূর্ণবর্গ সংখ্যা নিতাম, 9। মানে ঘুরে ফিরে একই কাহিনী, তাই না? বিষয়টা এরকমই আর কি। ধরেন আমরা 10 চিন্তা করি, 10-এর থেকে বড় একটা পূর্ণবর্গ সংখ্যা নিতাম, 16। 10-এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা 16 ধরতাম। আর 10-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা আমরা 9 ধরতাম। তারপরে এটা নিয়ে আমরা ক্যালকুলেশন করতাম, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এরকম। ওকে। তো এখানে আমরা তাহলে কি নিলাম? 4-এর থেকে বড় 5, 5-এর থেকে বড় 9। এখন সবগুলা কি, মানে তিনটাকে আমি স্কোয়ার রুট করবো, তিনটাকে স্কোয়ার রুট করবো। যদি আমি তিনটাকে স্কোয়ার রুট করি তাহলে কি হয়? 4 স্কোয়ার রুট, তারপর √5 স্কোয়ার রুট 9। এখন 4কে স্কোয়ার রুট করলে 2 হবে, আর √5 তো √5 থেকে যাবে, আর √9 মানে হচ্ছে 3, ঠিক আছে? এখন খেয়াল করেন, এটা কিন্তু অবশ্যই সত্য যে √5 এর মান 2 অপেক্ষা বড় হবে এবং 3 অপেক্ষা অবশ্যই অবশ্যই ছোট হবে, ঠিক আছে? এটা আপনার ক্যালকুলেটরে একটু করে দেখতে পারেন, ঠিক আছে? বিষয়টা হলে আমি একটু মানটা বলি। যদি √5 এর মান কত হইতে পারে, √5 এর মান কত হইতে পারে? তো √5 হচ্ছে 2.236। √5 এর মান কত? √5 এর মান হচ্ছে 2.236। ঠিক আছে, এটা হচ্ছে √5 এর মান। তাহলে বলেন তো, যে 2 অপেক্ষা বড় এবং 3 অপেক্ষা ছোট কিনা এই মানটা? অবশ্যই ছোট। 3 অপেক্ষা ছোট, 2 অপেক্ষা বড়। কিসের মান এটা? √5 এর মান। এতটুকু মনে হয় হয়ে গেছে। এবার তাহলে অবশ্যই অবশ্যই √5 আমাদের পূর্ণ সংখ্যা নয়। 2 এবং 3-এর মাঝখানে কি কখনো কোনো পূর্ণ সংখ্যা থাকতে পারে? না, এগুলো তো দশমিক সংখ্যা। 2 এবং 3-এর মাঝখানে যা সংখ্যা থাকবে সেটা দশমিক সংখ্যা। এই জন্য বলা হয়েছে √5 কখনোই পূর্ণ সংখ্যা হতে পারে না। যদি পূর্ণ সংখ্যা না হয়, তাহলে হয় √5 একটা মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা। এখন এই কথাটা দ্বারা কি বুঝেন? পূর্ণ সংখ্যা মানে তো এরকম 2, 5, 10, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে মূলদ অমূলদ কি? মূলদ অমূলদ বলতে বোঝায় যেই সংখ্যাগুলোকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারবো সেটা মূলদ। আর যেটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারবো না, সেটা হচ্ছে অমূলদ। বুঝতে পেরেছেন? পূর্ণ সংখ্যা না হলে দুইটা হওয়ার সম্ভাবনা থাকে, হয় সেটা মূলদ অথবা অমূলদ। হয় সেটা মূলদ, না হলে অমূলদ। মানে পূর্ণ সংখ্যা না হলে তো সেটা অবশ্যই দশমিক ভগ্নাংশ হবে। আর দশমিক ভগ্নাংশ হওয়া মানে কিছু দশমিক ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি, আর কিছুগুলোকে আমরা প্রকাশ করতে পারি না। শুধুমাত্র এতটুকুই পার্থক্য, ঠিক আছে? ওকে। তো এখন আরেকটু যদি চিন্তা করি, তাহলে এখানে বলা হয়েছে যে দেখেন, তাহলে আমরা ধরে নিলাম যে √5 একটা মূলদ সংখ্যা। আমরা ধরে নিলাম যে √5 একটা মূলদ সংখ্যা। যদি √5 মূলদ সংখ্যা হয়, তাহলে তার পক্ষে তো যুক্তি দিতে হবে। চলেন যুক্তি দিই কিছু। খেয়াল করেন, √5 যদি মূলদ সংখ্যা হয়, √5 যদি কি হয়, মূলদ সংখ্যা হয়, তাহলে আমি বলছিলাম যে মূলদ সংখ্যা অবশ্যই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে। p/q, পি একটা সংখ্যা, কিউ একটা সংখ্যা, এরকম ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে। এবং এই পি আর কিউ হবে উভয় স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমৌলিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বুঝেন তো? ওই 1, 2, 3, 4 এরকম সংখ্যা হবে। এবং পরস্পর সহমৌলিক সংখ্যা, এই দুইটা পরস্পর সহমৌলিক বলতে কি বোঝায়? ধরেন এমন দুইটা সংখ্যা
এমন দুইটা সংখ্যা যেই দুইটা সংখ্যার কি নাই, যেই দুইটা সংখ্যার মধ্যে গসাগু হচ্ছে ওয়ান। যদি গসাগু ওয়ান হয় তাহলে ওই দুইটা সংখ্যা কি হবে? যদি গসাগু ওয়ান হয় তাহলে ওই দুইটা সংখ্যা হবে হচ্ছে আমাদের পরস্পর সহমৌলিক। আশা করি বুঝতে পারছেন। যদি আমাদের গসাগু, ঠিক আছে, যদি আমাদের গসাগু হয় হচ্ছে ওয়ান, দুইটি সংখ্যার গসাগু ওয়ান হলে তাহলে ওই দুইটি সংখ্যা পরস্পর কি হবে? সহমৌলিক হবে। তাহলে আশা করি এটা বোঝার কথা। তাহলে এবার কি বলছে দেখেন, আমরা এখন স্কোয়ার করি। এই যে √5 ইজ ইকুয়াল টু পি বাই কিউ, উভয় পক্ষে স্কোয়ার করলে কি হয়? স্কোয়ার করলে √5 থেকে রুট উঠে যায়, 5 থাকে। আর এই পাশে পি স্কোয়ার, পি এর উপর স্কোয়ার করলে পি স্কোয়ার, কিউ এর উপর স্কোয়ার করলে কিউ স্কোয়ার। ওকে। তা এখন আমরা কি করব দেখেন, এই যে কিউ থেকে, কিউ স্কোয়ার মানে কি? এই কিউ স্কোয়ার মানেটা হচ্ছে কিউ দুইবার আছে। কিউ স্কোয়ার মানে হচ্ছে আমাদের কিউ কয়বার আছে? দুইবার আছে, গুণ আকারে আছে। কিউ দুইবার গুণ আকারে আছে, ঠিক আছে। তো কিউ যদি দুইবার গুণ আকারে থাকে, একটা কিউ কে আমি সাইড চেঞ্জ করছি, সাইড চেঞ্জ করে কি করছি? এই পাঁচের সাথে দিয়ে দিছি। একটা কিউ কে সাইড চেঞ্জ করে পাঁচের সাথে গুণ আকারে দিয়ে দিছি, 5 কিউ হয়ে গেছে। আর বাকি যে একটা কিউ থাকে এটা নিচে লিখে ফেলছি, ঠিক আছে। অথবা বলতে পারি উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করলে। ওকে। এখন খেয়াল করেন, স্পষ্টত 5Q একটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। 5Q একটা পূর্ণ সংখ্যা। আমরা তো জানি দুইটি পূর্ণ সংখ্যার গুণফল অলওয়েজ কি হবে? পূর্ণ সংখ্যা হবে। ধরেন কিউ এর মান আমরা কত ধরলাম? র্যান্ডমলি ধরেন 11 ধরলাম। তাহলে ফাইভও পূর্ণ সংখ্যা, আবার কিউ তো পূর্ণ সংখ্যা, আমরা আগেই ডিফাইন করে দিয়েছি স্বাভাবিক সংখ্যা। তাহলে 5 এবং 11 এর গুণফল কত হবে বলেন তো? 5 এবং 11 এর গুণফল 55 না? এটা অবশ্যই পূর্ণ সংখ্যা কিনা? হ্যাঁ, এটা পূর্ণ সংখ্যা। তার মানে ফাইভের সাথে কিউ গুণ করলে সেটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা হবে। কিন্তু এই পি স্কোয়ার বাই কিউ এটা পূর্ণ সংখ্যা হবে না। পূর্ণ সংখ্যা হবে না। কেন পূর্ণ সংখ্যা হবে না? বলাই আছে এরা পরস্পর স্বাভাবিক এবং পরস্পর সহমৌলিক। পরস্পর সহমৌলিক। পরস্পর সহমৌলিক কথাটার অর্থ যেন কি ছিল? গসাগু এক হবে। যদি গসাগু এক হয়, যদি গসাগু এক হয় বাবাগু, যদি গসাগু এক হয়, তাহলে কি আমরা কাটাকাটি করতে পারবো? কখনোই গসাগু এক হইলে কাটাকাটি করা যাবে না। এটা অলওয়েজ কি দেখাবে? দশমিক ভগ্নাংশ আসবে। এটা অলওয়েজ কি হবে? দশমিক ভগ্নাংশ আসবে, ঠিক আছে। এটা অলওয়েজ কি হবে? দশমিক ভগ্নাংশ আসবে। তো এটাই হচ্ছে মূলত বিষয়টা, এরকম ডট ডট চলতে থাকবে, ঠিক আছে। তো তার মানে যদি স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমৌলিক হয় তাহলে ওই দুইটাকে যদি পরস্পর ভাগ করেন অবশ্যই দশমিক সংখ্যা বেরোবে। আর যদি দশমিক সংখ্যা বের হয়, এখন 5Q একটু বলি, মুছে দিই আবার বলি। ওকে, খেয়াল করেন। তাহলে আমাদের কিন্তু 5Q যে ছিল, এই যে 5Q, এই 5Q কিন্তু পূর্ণ সংখ্যা। 5Q পূর্ণ সংখ্যা। কিন্তু এই পি স্কোয়ার বাই কিউ এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। এটা কিন্তু কি নয়? পূর্ণ সংখ্যা নয়। যদি পূর্ণ সংখ্যা না হয়, একটা পূর্ণ সংখ্যা আর একটা দশমিক সংখ্যা, এরা পরস্পর কি সমান হইতে পারে? কখনোই না। আমি কি কখনো বলবো যে 11 সমান সমান 11.5? এটা কি বলা যায়? কখনোই বলা যায় না। তার মানে কথাটা হচ্ছে এরকম, যে একটা পূর্ণ সংখ্যা কখনোই একটা দশমিক সংখ্যার মতো, মানে সংখ্যার সমান হইতে পারে না। যদি সমান নাই হয়, তার মানে আমরা কি বলতে পারি? যে আমরা বলতে পারি যে 5Q ক্যান নট ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। কারণ কি? একটা দশমিক সংখ্যা, এটা দশমিক সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা। তো এরা কখনোই সমান হইতে পারবে না। যদি সমান না হয়, যদি সমান না হয়, তাহলে আমরা প্রথমে যে অ্যাজাম্পশন ধরেছিলাম, প্রথমে কি অ্যাজাম্পশন ধরেছিলাম? যে আমরা ধরেছিলাম 5 √5 ইজ ইকুয়াল টু পি বাই কিউ। √5 ইজ ইকুয়াল টু পি বাই কিউ, এটা আমরা ধরেছিলাম, তাই না? এটা আমরা ধরেছিলাম √5 ইজ ইকুয়াল টু পি বাই কিউ, এটা আমরা ধরেছিলাম। তো এখন যেহেতু এইটা সমান হলো না, এইটা সমান হয়নি, তার মানে আমাদের এইটাও সমান হবে না। মানে √5 ক্যান নট ইজ ইকুয়াল টু, √5 ক্যান নট ইজ ইকুয়াল টু পি বাই কিউ। তার মানে √5 এর মান কখনো পি বাই কিউ আকারে কখনোই হতে পারে না। অতএব এটা লিখে দিলাম ক্যান নট ইজ ইকুয়াল টু এত। যদি এত নাই হয়, যদি এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা নাই যায়, তাহলে এটা মূলদ সংখ্যা নয়। যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করা নাই যায়, তাহলে এটা মূলদ সংখ্যা নয়। যদি মূলদ সংখ্যা না হয়, তাহলে সেটা কি হবে? 100% অমূলদ সংখ্যা। আশা করি বুঝতে পারছেন এই জিনিসটা, যে যদি মূলদ সংখ্যা না হয় তাহলে অবশ্যই সেটা অমূলদ সংখ্যা, ঠিক আছে। তো মোটামুটি এতটুকুই ছিল আজকের বিষয়টা।
এরকম ওই √7 দিয়ে করবেন, আমি তো বলেই দিলাম √7 কে কি করবেন, √7 এর লিমিটটা হবে এরকম। প্রসেসটা ঠিক থাকবে, শুধু সংখ্যাগুলো পরিবর্তন হয়ে যাবে। √7 এর লিমিটটা হবে হচ্ছে আমাদের 4 < 7 আর < 9। আর 10 যে দিয়েছিল, 10 এর লিমিটটা কি রকম হবে? 10 এর লিমিটটা হবে 10 হচ্ছে আমাদের 9 গ্রেটার, সরি 10 < 9, আর হচ্ছে 16 থেকে ছোট, এরকম হবে। তো এই দুইটা জিনিস নিয়ে আমাদের কি √7 এবং √10 এর অঙ্কটা করতে হবে। আশা করি এটা বুঝতে পারছেন, ঠিক আছে।